আজ ৩১শে অক্টোবর আর ভারতের অপারেশন ত্রিশূল শুরু হয়ে গেছে। রাজস্থান, গুজরাট এবং আরব সাগরে ভারতের তিন বাহিনীর অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের এই যৌথ মহড়া চলছে। এই ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জানেন, আর যদি নাও জানেন আমি তো আছি আপনাদের বলার জন্য। এখন আমি হাসছি কেন জানেন? কারণ যেই ভারতের এই মহড়া শুরু হওয়ার সময় হলো, পাকিস্তানও তাদের ফাইটার জেট আকাশে ওড়াতে শুরু করে দিল। অর্থাৎ তাদের আকাশেও ফাইটার প্লেনগুলো চক্কর কাটতে শুরু করে দিয়েছিল। যদিও ২-২.৫ ঘন্টা পর তারা নিজেদের বেসে ফিরেও যায়। দেখুন, ভারত এই মুহূর্তে ভীষণ বড় এবং ব্যাপক এক সামরিক মহড়া চালাচ্ছে, যার নাম অপারেশন ত্রিশূল। আপনারা তো জানেন যে ভেতরের খবর সব গোপন রাখা হয়, কিন্তু বাইরের রিপোর্ট অনুযায়ী ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রায় ২৫ থেকে ৩০ হাজার সৈন্য এতে অংশ নিচ্ছেন। এই মহড়ায় নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী এবং তাদের সহযোগিতা করছে নৌবাহিনী ও বিমান বাহিনী। এই ধরনের মহড়ায় একেবারে যুদ্ধের মতো একটা পরিবেশ তৈরি করা হয়, আসল যুদ্ধের মতো। আর এর আসল উদ্দেশ্য হলো তিন বাহিনীর মধ্যে বোঝাপড়া বা একটা কোয়ার্ডিনেশন বাড়ানো। আধুনিক সব অস্ত্র ব্যবহার করে এই মহড়া চালানো হচ্ছে। এর মধ্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাইবার ওয়ারফেয়ার, ড্রোন ওয়ারফেয়ারের মতো সমস্ত কিছুই রয়েছে। এই মহড়ায় আর্মি, এয়ারফোর্স এবং নেভির সাথে সমন্বয় করবে। যেমন নেভির একটা ল্যান্ডিং এক্সারসাইজও এর মধ্যে রয়েছে, যেখানে তারা সীমান্তে অবতরণ করবে। আর্মি এয়ারফোর্সকে জানাবে যে ঠিক কোন জায়গায় হামলা করতে হবে, আর এয়ারফোর্স উড়ে এসে ঠিক সেই জায়গাতেই হিট করবে। এই পুরো বোঝাপড়াটা কত দ্রুত এবং কতটা নিখুঁতভাবে করা যায়, সেটাই এই মহড়ার প্রধান লক্ষ্য। এটাই হলো এই ধরনের মহড়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এবার দেখুন এই মহড়ার দ্বিতীয় গুরুত্বটা কি। অনেকদিন আগে জেনারেল সুন্দরজি নামে একজন সেনা কর্মকর্তা ছিলেন। তিনিও এরকমই একটা মহড়া বা অপারেশন করেছিলেন। সেই অপারেশনে একটা বড় ধাক্কা লেগেছিল, মানে ভারতের অনেক যন্ত্রপাতি বিকল হয়ে গিয়েছিল বা বলতে পারেন ভেঙে পড়েছিল। তাই এই ধরনের এই 10 দিনের মহড়া এটাও পরীক্ষা করে যে ভারতের সেনারা এবং যুদ্ধযন্ত্রগুলো যুদ্ধের চাপ কতটা সহ্য করতে পারে। কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে তো লাগাতার লড়াই করতে হয়। তাই এই মহড়া থেকে বোঝা যাবে যে ভারতের নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী একটানা 10 দিন ধরে লড়তে পারবে কিনা। আর যদি পারে, তাহলে ভারতের যন্ত্রপাতির যে গড় ব্রেকডাউন রেট হবে সেটা কত। ভবিষ্যতে ভারতের কী কী দিকে নজর রাখতে হবে সেটাও একদম পরিষ্কার হয়ে যাবে। এবার তৃতীয় সুবিধাটা কি সেটা বুঝুন। দেখুন, আমি এটা বলবো না যে পাকিস্তান ভয় পেয়ে গেছে বা তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই তারা ফাইটার প্লেন পাঠিয়েছে। আপনারা হয়তো এই ধরনের অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে বলা হচ্ছে, লেখা হচ্ছে পাকিস্তান আতঙ্কিত। আমি আতঙ্কিত বলবো না, আমি বলবো অস্বস্তিতে আছে। আচ্ছা, খুব সহজ ভাষায় জিনিসটা বোঝাই। ধরুন, আপনি আপনার বাড়িতে আয়েশ করে আরামে জীবন কাটাচ্ছেন, সাবাব কাবাব নিয়ে মৌজ করছেন একেবারে। এটা আমি পাকিস্তানের সেনাবাহিনীর চরিত্রের কথা বলছি। তারা তো ব্যবসায়ী, বিলাসী, বড় বড় বাংলো, দামি গাড়িতে ঘুরে বেড়ায়, একেবারে বাদশার মতো। আর তার তুলনায় ভারতীয় সেনাবাহিনী হলো একটা লড়াকু শক্তি। এটাই হলো প্রথম পার্থক্য যা আমি বোঝাতে চাইছি। এবার ২ মিনিটের জন্য নিজেকে একজন পাকিস্তানি ফৌজ ভাবুন। আপনি আয়েশি, আরামপ্রিয়, বিলাসী জীবনে অভ্যস্ত। এখন হঠাৎ করে আপনার কোনো প্রতিবেশীর সাথে ঝামেলা চলছে, আর সেই প্রতিবেশী হঠাৎ আপনার বাড়ির সামনে লাঠিসোঁটা নিয়ে মহড়া দেওয়া শুরু করলো। রাত বিরাতে আপনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো লাঠিসোঁটা নিয়ে। তাহলে কি আপনার আয়েশে কোনো বাধা পড়বে? আপনার সাবাব কাবাবের আসরে কোনো সমস্যা হবে? আপনার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে? নিশ্চয়ই ঘটবে। আপনিও নিজের লাঠি ডান্ডা নিয়ে দরজা বা জানালার কাছে বসে থাকবেন আর ভাববেন যে শালা যতক্ষণ এখানে আছে আমি শান্তিতে ঘুমাতে পারবো না। সুতরাং ত্রিশূল মহড়ার তৃতীয় লাভটা আমি আপনাদেরকে নিশ্চয়ই সহজ ভাষাতে বোঝাতে পারলাম। পাকিস্তানের আয়েশি সেনাবাহিনীকে এটা বুঝিয়ে দেওয়া দরকার যে এই লড়াই এখন আর শুধু কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনা বনাম জঙ্গি নয়, বা শুধু পিওকের মধ্যে সীমাবদ্ধ নেই। এই লড়াই এখন পাকিস্তানের মূল ভূখণ্ডে আঘাত আনতে পারে।
যার ফলে তাদেরও বড় ক্ষতি হতে পারে। সার্জিক্যাল স্ট্রাইকের সময় ভারত যেটা করেনি, অপারেশন সিন্দুরে ভারত সেটাই করেছিল। পাকিস্তানের মূল ভূখণ্ড এবং পাঞ্জাবে আঘাত আনা হয়েছিল, আর এতেই ওদের বেশি করে জ্বলছে। এই মিসাইল হামলাগুলো যদি শুধু পিওকেতে হতো তাহলে পাকিস্তান এত ভয় আতঙ্ক পাকিস্তানের দেখা যেত না। সুতরাং এই মহড়ার তৃতীয় ফায়দা হলো, দোস্ত আমরা তো ঘুমাবোই না, তোমাকেও ঘুমাতে দেব না। তোমরা তোমাদের বাহিনী নিয়ে সীমান্তে বসে থাকো, আমরা মহড়া শেষ করে ফিরবো, তোমরাও ফিরে যেও। আমরা 4 মাস পর আবার আসবো, আমরা এলে তোমরাও আবার সীমান্তে আসতে বাধ্য হবে। আবার 10 দিন ধরে সীমান্তে পড়ে থাকবো, দুজন দুদিক দিয়ে, আর আমরা ফিরলে তোমরাও ফিরে যাবে। এই জিনিসটা মানুষকে মানসিকভাবে বিরক্ত করে। একটা আয়েশি সেনাবাহিনীকে এটা চরম অস্বস্তিতে ফেলে। দেখুন, আমি ভয় শব্দটা ব্যবহার করছি না, আমি অস্বস্তি বা বিরক্তি করার কথা বলছি। আর বাড়ির উদাহরণ দিয়ে তো আমি বুঝিয়েই দিলাম যে কিভাবে এটা বিরক্ত করে। এবারের চতুর্থ ফায়দা দেখুন, পাকিস্তান এখন ভালোভাবেই জানে যে একদিকে বালুচিস্তানে তালিবানের সাথে তাদের যুদ্ধবিরতি ভেঙে গেছে, তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি খাইবার পাখতুনখোয়ায় তাদের অবস্থা খারাপ করে রেখেছে। এমন পরিস্থিতিতে তারা যদি কাশ্মীরে কোনো দুঃসাহস দেখানোর চেষ্টা করে তাহলে ভারত একেবারে তৈরি হয়ে বসে আছে, 2 মিনিটের মধ্যেই ঢুকে মারবে। আর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছবে যে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো বা কয়েক টুকরো হয়ে যেতে পারে। এটাই হলো চতুর্থ বার্তা। এবারের পঞ্চম বার্তাটি হলো সৌদি আরব এবং আমেরিকার জন্য। তোমরা যাকে যত খুশি নিজেদের বিছানায় শোয়াও, যত খুশি প্রশংসা করো, যত খুশি কোলে বসিয়ে রাখো, আর ভারতের দিকে যত খুশি চোখ রাঙাও, পাকিস্তানকে নিয়ে ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। আগেও আসেনি যখন আমেরিকা পাকিস্তানকে কোলে বসিয়েছিল, আর এখনও আসছে না যখন সৌদি আরব তাদের সঙ্গে জোট বেঁধেছে। ভারতের নীতি একটা সার্বভৌম দেশের নীতি, একটা আত্মবিশ্বাসী দেশের নীতি, যার নিজের সেনাবাহিনীর উপর সম্পূর্ণ ভরসা আছে। পাকিস্তানের বিদেশ নীতির পরিবর্তনে ভারতের নীতিতে কোনো ফারাক পড়ছে না। ভারত আগেও যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, আজও যুদ্ধের জন্য প্রস্তুত। ভারত তাদের মেজাজে এক বিন্দুও কোনো ত্রুটি রাখেনি, পাকিস্তান তাতে যার সঙ্গেই হাত মেলাক না কেন। এই মহড়ার দর্শক, এই 5টি বড় সুবিধা রয়েছে। এই ধরনের মহড়া ভারতের যুদ্ধ করার ক্ষমতা, যন্ত্রপাতির ক্ষমতা, 3 বাহিনীর মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য অত্যন্ত জরুরি। পাকিস্তানকে হ্যারান পরেশান করার জন্য, বিশেষ করে যখন তারা বালুচিস্তান এবং তালিবানের সমস্যায় জর্জরিত, তখন তাদের আরও অস্বস্তিতে ফেলার জন্য এটা দরকার। এবং পশ্চিমা দুনিয়া, আমেরিকা, সৌদি আরব আর মধ্যপ্রাচ্যকে ভারতের আত্মবিশ্বাসের বার্তা দেওয়ার জন্য এটা খুব জরুরি। তাই আমি আশা করি ভারত প্রতি 4 বা 6 মাস অন্তর রাজস্থান, পাঞ্জাব এইসব অঞ্চলে এই ধরনের মহড়া চালিয়ে যাবে, যাতে ওরা ভয় পাক আর না পাক, ওই আয়েশি লোকগুলো যেন সবসময় অস্বস্তিতে থাকে। এখন শেষ করার আগে দর্শক, এই পুরো আলোচনাটি শোনার পর আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।